হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। জুলাই অভ্যুত্থানের পর থেকে আজকে দিন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে অন্তত 5টা জায়গায় ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেই ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে প্রত্যেকটা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে চলে যেতে চেয়েছেন। তার আগে অন্তত গত নভেম্বরে আমি একটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছি অন্তত 4টা জায়গায় ছাত্রদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। প্রথমে ছাত্ররা ব্যর্থ, তারপর ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। এটার বিশাল একটা ইঙ্গিত রয়েছে এবং এই ইঙ্গিত আলটিমেটলি হচ্ছে বাংলাদেশকে আরো একবার কক্ষিগত করা। এমন বিশাল পরিবর্তন এবং কিভাবে এই কাজগুলো করা হচ্ছে তার প্রত্যেকটা জিনিস সত্যিকার অর্থে আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আজকের ভিডিওতে মূলত কোথায় কোথায় ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়ে গেছে সেটা নিয়ে ক্লিয়ার আলোচনা করবো এবং এর কাউন্টার হিসেবে আসলে কি থাকা উচিত ছিল, কেন হয়নি সেটাও তুলে আনার চেষ্টা করব। তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিটকমার্স। যে কোনো ধরনের অনলাইন ব্যবসার অন্যতম প্রয়োজনীয় একটি ম্যাটার হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট। বিটকমার্স আপনাকে দিচ্ছে একদম ফ্রিতে একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ বানানোর পূর্ণ সুযোগ, যেখানে আপনার জন্য থাকছে বাংলাদেশের সব ধরনের লোকাল পেমেন্ট গেটওয়ের সুবিধা, কুরিয়ার ইন্টিগ্রেশন, অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা এবং সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সাপোর্ট সুবিধা। সহজ কথা, অনলাইনে একটা বিজনেস রান করার জন্য ওয়েব বেস যত সমস্যা রয়েছে তার এক জায়গায় সমাধান হচ্ছে বিটকমার্স। সো বিটকমার্সের সাথে আপনার ব্যবসা আরো সহজ এবং দ্রুত সম্প্রসারণ করে তুলুন। বিটকমার্সের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইগলাইজের রেফারেন্সে। জুলাই অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিয়েছিল, তাদের হাতে এমন কিছু দায়িত্ব ছিল যেগুলো তাদের করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং সেগুলো তাদের একমাত্র দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছিল। সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব ছিল মূলত জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল, যারা আহত হয়েছে কিংবা যারা সিভিয়াসলি ড্যামেজড হয়েছে, কোনো অঙ্গ হারিয়েছে, এমন মানুষগুলোকে পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করা। এবং সংখ্যাটা বিশাল, প্রায় 24,000-এর বেশি পুরোপুরিভাবে আহত এবং নিহতের সংখ্যা প্রায় 1400-র উপরে অফিসিয়ালি। আজকের দিনে যদি আপনি তাকান, জুলাই অভ্যুত্থানের শহীদদের অনেকের ফ্যামিলি অচল হয়ে গেছে, কারো ফ্যামিলিতে আহত নিহতের সংখ্যা এখনো পুনর্ভাবে উদ্ঘাটিত হয়নি। কেউ কেউ ছবি নিয়ে ঘুরছে, এখনো নিহত হয়েছে কিনা সেটার সঠিক তথ্য খুঁজে পাচ্ছে না। ঠিক একইভাবে যারা কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, তারাও এখনো পূর্ণভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। কারো কারো পরিবার এমন ছিল যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়েছে জুলাই আন্দোলনে গিয়ে। ঠিক একইভাবে কারো কারো পরিবারের এমন দশা হয়েছে যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পুরোপুরিভাবে পঙ্গু হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা করা হয়নি। জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান দায়িত্বের অন্যতম বড় পার্ট ছিল এটা, কিন্তু এই দায়িত্ব এখনো পুরোপুরিভাবে পালন করা কোনোভাবেই সম্ভব হয়নি এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে ব্যর্থতার ফলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন রয়েছে, তাদের একটা আস্থার সংকট তৈরি হয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দেওয়ার থেকে তারা ধীরে ধীরে পিছু হটেছে। এই জায়গায় আরো বড় আকার ধারণ করেছে যখন জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে গিয়ে কিছু কিছু মানুষ শুধুমাত্র একা মাস্টারমাইন্ড হয়ে গেছে এবং পুরো জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করে নিয়েছে এনসিপি। তখন জনতার যে লড়াই ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে এবং মানুষ এনসিপি থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্ট এবং ছাত্র সবার প্রতি অনাস্থা প্রকাশ করেছে। আলটিমেটলি এটার রেজাল্ট আমরা দেখেছি, যখন এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছে তখন তাদের পক্ষে 100 জন মানুষও হাজির হয়নি। ফলাফল, যে ফোর্সকে সামনে নিয়ে আগামীর দিনগুলোতে আপনি লড়াই করবেন সেই ফোর্স এখন আর আপনার পাশে নেই। যে ব্যর্থতার ফলে ইন্টারিম গভর্নমেন্ট আগামীর দিনের পথ চলা মূলত সবচেয়ে কঠিন হয়ে গেছে, কারণ তাকে প্রতিনিয়ত হুমকি ধমকিতে রেখে যাচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো। দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের পর সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় দায়িত্ব ছিল আগামী নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য পুলিশ থেকে শুরু করে এসপি, ডিসি কিংবা ওসি যতগুলো জায়গা রয়েছে সেখানে সবচেয়ে বড় সংস্কার নিয়ে আসা এবং আওয়ামীপন্থীদের সেখান থেকে ঝেড়ে ফেলে আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা এবং একটা সুষ্ঠু, স্বাভাবিক, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। যে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব থাকে মূলত ভোটার তালিকা থেকে শুরু করে সবকিছু আপ টু ডেট রাখা। কিন্তু আপনি যদি এখন পর্যন্ত পরিস্থিতির দিকে তাকান, নির্বাচন কমিশন আজকের দিন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে পারেনি। সরকার কোনোভাবে পুলিশ রিফর্ম করতে পারেনি। পুলিশ এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদের সাথে অবশ্যই সেনাবাহিনীকে যেতে হয় মাঠে। ব্যুরোক্রেসিতে যদি আপনি তাকান, এসপি, ডিসি থেকে শুরু করে আমলাতান্ত্রিক জটিলতা এতটাই কঠিন পর্যায়ে রয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কোনো আদেশ এখন পর্যন্ত পালন করা হয় না। আলটিমেটলি যাদেরকে দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন বা যাদেরকে দিয়ে মাঠের নির্বাচনটা কায়েম করা হবে, সেই পুলিশ এবং আমলাতন্ত্র দুটোই এখনো শতভাগ আওয়ামী লীগ কক্ষিগত হয়ে আছে, যার ফলস্বরূপ আমরা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদিও আগামী ডিসেম্বরে নির্বাচন ঠিক করার কোনো পরিকল্পনা করা হয়, তবে সেখানে ব্যর্থতাই বেশি হাজির হবে। আলটিমেটলি যে টার্গেটে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে কিংবা জুলাইয়ের যে স্পিরিট নিয়ে সরকার গঠন করা হয়েছে, সেই স্পিরিটের দ্বিতীয় পার্টেও সরকার সরাসরি ব্যর্থ হয়ে গেছে গত 9 মাসে এবং এই ব্যর্থতার দায় ছোট নয়, এটা বিশাল আকারের ব্যর্থতা।
জুলাই অভ্যুত্থানে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় ব্যর্থতা যদি হয় পুলিশ এবং ব্যুরোক্রেসির সংস্কার করতে না পারা, তবে তৃতীয় ব্যর্থতা এবং সবচেয়ে বেশি ব্যর্থতা আমার হিসেবে ধরা হতে পারে ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানে বিতর্ক তৈরি করা। এমন এমন কিছু উপদেষ্টাকে তিনি নিয়োগ দিয়েছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ বিদেশি পাসপোর্টধারী, কেউ আবার দেশের মধ্যেই সবচেয়ে বিতর্কিত, এবং কাউকে সাধারণ মানুষ আগে থেকেই চেনে, শেখ হাসিনার কক্ষিগত সাধারণ মানুষ। সেই তালিকা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম ডক্টর খলিলের পাশাপাশি বেশ কয়েকজন রয়েছেন যারা মূলত বিদেশি পাসপোর্টধারী এবং যাদের প্রতি মানুষের আস্থা অনেকটাই তলানিতে। একইভাবে অনেক দীর্ঘ সময় ধরে মোস্তফা সরোয়ার ফারুকীকে মানুষ চিনে মূলত শেখ হাসিনার কুক্ষিগত একজন মানুষ হিসেবে, যাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজন রয়েছেন যাদের মূলত উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া মূলত সবচেয়ে বড় কলঙ্কের জন্ম দিয়েছে, যার মধ্যে অন্যতম একজন হচ্ছেন আসিফ নজরুল। যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তিনি এখন পর্যন্ত ছাত্রদের যে দাবি ছিল সেটাই বাস্তবায়ন করতে পারেননি। আলটিমেটলি তিনি ছাত্রদের আইনের কলা দেখিয়ে যাচ্ছেন, যাতে ছাত্ররা এখন পর্যন্ত নিজেদের কোনো দাবি আদায় করতে পারেনি। ফলাফল বিতর্কিত এই মানুষগুলো ইন্টারিম গভর্নমেন্টে জয়েন করার পর আলটিমেট যে মেইন ফোকাস ছিল সেটাতে তারা কোনো কাজই করেনি। তারা করতে গিয়েছে করিডোর, তারা করতে গিয়েছে বন্দর সংস্কার, তারা করতে গিয়েছে নারী সংস্কার। নারী সংস্কারের মধ্যে এমন এক কাজ করে বসেছে যেখানে মূলত বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা মূলত মুসলিম মেজরিটি একটা কান্ট্রি, যেখানে ইসলামের আইন সবচেয়ে বেশি লিখিত অলিখিতভাবেই প্রয়োগ করা হয়, কিন্তু যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ইসলামের আইনগুলোকে কিংবা ইসলামের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে কোনোভাবেই মান্য করা হয়নি। একইভাবে এই ধরনের আরো বেশ কিছু সংস্কার রয়েছে, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে সংবিধান, যেটার সাথে কোনোভাবেই বড় রাজনৈতিক দলগুলো পুরোপুরি একমত প্রকাশ করেনি। এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিতে গিয়ে মূলত ইন্টারিম গভর্নমেন্ট তার জনপ্রিয়তা হারিয়েছে এবং আজকের দিনে জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে, এবং বিতর্কিত সিদ্ধান্ত নিতে গিয়ে মূলত সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট আজকে মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে আলটিমেটলি দেশকে কুক্ষিগত করা, এবং সেই কুক্ষিগত হয়তোবা আওয়ামী লীগের হাতেই হয়ে যেতে পারে। ইন্টারিম গভর্নমেন্টের এখন পর্যন্ত চতুর্থ বড় ফেইলুর হচ্ছে কাউন্টার ন্যারেটিভ কিংবা ডিসইনফরমেশন মিসইনফরমেশনের ব্যাপারে কোনো ধরনের বড় পদক্ষেপ না থাকা। ভারতের ডিসইনফরমেশন কিংবা মিসইনফরমেশন অথবা প্রোপাগান্ডা এতটাই ভয়াবহ যে ওখান থেকে কোনো নিউজ করলে এটাকে সত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি। উদাহরণস্বরূপ করিডোর কেন্দ্রিক বেশ কিছু ইস্যুস তৈরি করা হয়েছে যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা। একইভাবে কখনো সেনাপ্রধান, কখনো শেখ হাসিনা কিংবা কখনো অন্যান্য ধরনের ইস্যুকে নিয়ে বড় ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হয়, যার প্রত্যেকটারই জন্ম হয় মূলত ভারতে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষকে এখানে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হয়, এবং এই বিভ্রান্তিতে জনপ্রিয়তার তলানিতে পৌঁছে যায় ইন্টারিম গভর্নমেন্ট। এবং এই বিভ্রান্তিতে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, মানুষ মূলত সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং বিভ্রান্তিতে ভুগে যায়। ফলাফল ভুল সিদ্ধান্ত নেয় মানুষ, কোনটা সমর্থন করতে হবে, কোনটা সমর্থন করতে হবে না, কোনটাকে সঠিক মানবে, কোনটাকে ভুল মানবে, এই জিনিসটাই বুঝতে পারে না মানুষ। এবং এই ডিসইনফরমেশনের বিরুদ্ধে কোনো কাউন্টার অ্যাক্টিভিটি গভর্নমেন্টের পক্ষ থেকে ছিল না। কাউন্টার অ্যাক্টিভিটির জন্য বাংলাদেশে কোনো বাজেটের অভাব আছে এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু এই কাউন্টার ন্যারেটিভ কিভাবে তৈরি করা হবে এবং কিভাবে এটাকে স্প্রেড করা হবে এবং কোথায় কোথায় অর্থ ঢালতে হবে, সম্ভবত সেই ধরনের কোনো পরিকল্পনা এই সরকারের এখন পর্যন্ত নেয়নি, যার ফলে আজকের দিনে ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বেশি ভুগে যাচ্ছে মূলত ইনফরমেশন ভিত্তিক বাজে ওয়ার্ডগুলোতে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই বলেছিলেন যে মিথ্যা তথ্য আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ধ্বংস করে দিচ্ছে বলে যদি আপনি বসে থাকেন এবং সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, আগামীর দিনে ধ্বংসই অনিবার্য, যার রেজাল্ট আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টের এখন পর্যন্ত পঞ্চম বড় ব্যর্থতা হচ্ছে সমন্বয় তৈরি করতে না পারা। একটা সময় ছিল শুধুমাত্র রাজনৈতিক দলের সমন্বয় মালে হচ্ছে বাংলাদেশের সব ধরনের সমন্বয়, কিন্তু আজকের দিনে দৃশ্যপট অনেক বদলে গেছে। এখন শুধু সমন্বয় মূলত রাজনৈতিক দলের নয়, বরং ছাত্র জনতা থেকে শুরু করে সবার, যারা ফ্রন্টলাইন আন্দোলন করেছে তাদের সাথে শুরু করে রাজনৈতিক দলগুলো এবং উইমেন সোসাইটি থেকে শুরু করে সবার। সেই সমন্বয়ের দিকে যদি তাকান তাহলে খুব বাজে পরিস্থিতিতে আটকে আছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টকে মুখে মুখে সমর্থন দিলেও বাস্তবতা ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা ডিসিশনের বিরোধিতা করেছে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলগুলো। ঠিক একইভাবে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলগুলো যেমন বিরোধিতা করে যাচ্ছে, অপরদিকে এনসিপি মূলত প্রো গভর্নমেন্ট হয়ে গেছে। যে কোনো ইস্যুতে তারা ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিতে যাচ্ছিল, যার ফলাফল নেগেটিভ হিট করেছে। এবং ভুলকে ভুল বলা এবং সঠিককে সঠিক বলার যে সাহস এনসিপি রাখতে পারেনি, সেটাই মূলত আজকের দিনে ছাত্রদের এবং প্রতিষ্ঠিত অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশাল একটা ডিভাইডেশন তৈরি করে দিয়েছে। এবং এই সমন্বয় তৈরি করতে না পারার কারণে আজকের দিনে যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস ক্লিয়ারলি বলে দেন তিনি রিজাইন করবেন, তখন বিএনপির মতো দল ক্লিয়ারলি বলে দেয় তার রিপ্লেসমেন্ট তৈরি করা সম্ভব। যদিও একই বিএনপি কখনোই বলেনি রাষ্ট্রপতি চুপ্পুকে যদি সরানো হয় তাহলে সাংবিধানিক ভ্যাকুয়াম কখনো তৈরি হবে না, এর রিপ্লেসমেন্টও সম্ভব। অনেস্টলি এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিও ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে আপনি এটা নিশ্চিতভাবে বুঝবেন ইন্টারিম গভর্নমেন্টের সৎভাবে কাজ করার আগ্রহ নিয়ে মূলত সরকারে এসেছিল এবং দেশকে বদলে দেওয়ার যে মোটো নিয়ে তিনি এখানে এসেছিলেন সেটার জন্য তিনি কাজ করতেও চেয়েছিলেন।
তার প্রথম মূল সমস্যা তৈরি করেছে উপদেষ্টা পরিষদ, যারা মূলত বেশিরভাগ অংশে আওয়ামী লীগ কুক্ষিগত কিংবা ইন্টারিম গভর্নমেন্ট যে প্ল্যান নিয়ে এগোতে চায় সেটার সাথে তারাই এগ্রি করে না, এবং তারা বেশিরভাগ অংশে মূলত তাদের স্বার্থে কাজ করে অথবা ফরেন কোনো এজেন্ডা তাদের মাথায় রয়েছে, কেউ আবার আওয়ামী লীগের আদর্শভুক্ত। সো আলটিমেটলি এখানে ডক্টর ইউনূস যেসব আদেশ দিয়েছেন তার কোনোটাই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি, ফলাফল মানুষ খেপেছে। এবার আপনি টোটাল সিনারিওটার দিকে তাকান। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার প্রথম 4 মাসের মধ্যেই ছাত্রদের অন্তত 4 থেকে 5টা জায়গায় ব্যর্থ করে দিয়ে তাদের ইন্টারনালি যে মোটিভ ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আলটিমেটলি স্পিরিটে আঘাত দেওয়া হয়েছে এবং ছাত্ররা বিচ্যুতি হতে শুরু করেছে, ছাত্রদের মধ্যে ডিভাইডেশন তৈরি হয়েছে এবং কেউ ক্রেডিট নিয়েছে জুলাই আন্দোলনের, কেউ আবার ক্রেডিট নিয়েছে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে। ফলাফল ছাত্ররা 2-3টি ভাগে ভাগ হয়ে গেছে, যার মিনিংস হচ্ছে সরকার যদি এখন বিপদে পড়ে তার জন্য ফ্রন্টলাইন সোলজার বলতে এখন আর কোনো কিছু নেই, যেটা আপনি দেখতেই পাচ্ছেন এনসিপি ডাকে কোনো মানুষ আসে না। ঠিক একইভাবে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ডাকেও আগের মতো মানুষের জড়ো হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মানে হচ্ছে যখন ছাত্ররা দুর্বল হয়ে গেছে তখন আলটিমেটলি ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা দুর্বল হয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্টকে আরো দুর্বল করার জন্য উল্টোপাল্টো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে করিডোর বন্দর থেকে শুরু করে অনেক কিছুই ছিল। এগুলো মূলত ইন্টারিম গভর্নমেন্টের যে মূল মোটিভ ছিল সেগুলোর বাইরে গিয়ে করা, এবং যে ফোকাস যেখানে দেওয়ার দরকার ছিল বিশেষ করে পুলিশ, ব্যুরোক্রেসি এবং নির্বাচন কমিশনের মতো জায়গাগুলোতে সেখানে ডিফোকাসড হয়ে গেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এখানে দ্বিতীয়বার ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় পর্যায়ে এসে ইন্টারিম গভর্নমেন্ট আরো দুর্বল হয়ে গেছে এবং সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট সরাসরি মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এর ফলাফল এখন ইন্টারিম গভর্নমেন্ট আরো বেশি দুর্বল হয়ে গেছে, সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্টের দূরত্ব তৈরি হয়েছে। তৃতীয়ত, রাজনৈতিক মাঠে ক্লিয়ারলি এখন এনসিপি, বিএনপি এবং জামাত 3 পক্ষ 3 দিকে অবস্থান করে যাচ্ছে, কোনো ধরনের রাজনৈতিক সমন্বয় নেই। আলটিমেটলি রাজনৈতিক বিশৃঙ্খলতা এখন দেশের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে যাচ্ছে। এবার আপনি এন্ড রেজাল্ট দেখেন, ছাত্ররা দুর্বল মানে ফ্রন্টলাইন সোলজার নেই, ইন্টারিম গভর্নমেন্ট দুর্বল মানে হচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা সমন্বয় করার কোনো অপশন নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের বিশাল বিশৃঙ্খলা তৈরি হওয়ার মানে হচ্ছে রাজনৈতিক বিশৃঙ্খলা যত বাড়বে সেটার সুযোগ নেবে মূলত অন্যান্য কোনো শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এবং সেটাই নেওয়া হচ্ছে। যার মানে হচ্ছে 1/11 সময় আমরা যেমনটা দেখেছি আওয়ামী লীগকে সব ধরনের সুবিধা দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, বিএনপিকে মাইনাস করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মূলত চাপিয়ে রাখা হয়েছে অথবা আওয়ামী লীগের কুক্ষিগত করা হয়েছে। সেই জিনিসটা আবারও শুরু হয়েছে, প্রথম ছাত্রদের দুর্বল করা, তারপর ইন্টারিম গভর্নমেন্টকে দুর্বল করা, তারপর সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট মুখোমুখি দাঁড় করানো, তারপর ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা এবং বিশৃঙ্খলা তৈরি করা। ফলাফল যত বিশৃঙ্খলা তৈরি হবে মূলত আওয়ামী লীগ সেখানে সুযোগ নেবে। আওয়ামী লীগ সুযোগ নেওয়া মানেই হচ্ছে ইন্ডিয়ার সুযোগ নেবে, এবং ইন্ডিয়ার সুযোগ নেওয়া মানেই হচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশ বলতে যে স্বাধীন বাংলাদেশ আমরা চেয়েছি অথবা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চেয়েছি সেটা থেকে দূরে সরে যাওয়া এবং আবারও দেশকে ইন্ডিয়ার কুক্ষিগত করা, এবং ইন্ডিয়ার রেল ট্রানজিট থেকে শুরু করে যত ট্রানজিট রয়েছে অথবা যে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তার প্রত্যেকটাতে ইন্ডিয়া ডুবে যাওয়া। ঠিক একইভাবে এই ইন্ডিয়াই বাংলাদেশে আবার তৈরি করবে একটা বিডিআর গণহত্যা, ঠিক একটা শাপলা চত্বর, ঠিক একটা রাজাকারের নামে গণহত্যা চালাবে, বিচারের নামে প্রহসন দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলাবে যারা জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল। সো যে বিপদ কেউ চায়নি সেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং সেই বিপদটা যদি আমরা কাটাতে চাই তাহলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একতা, এবং সবকিছু ভুলে মূলত ইন্টারিম গভর্নমেন্টের যে মূল মিশন রয়েছে আগামীতে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া এবং সংস্কারগুলো করা, তার প্রত্যেকটার আয়োজন যেন সঠিকভাবে করতে পারে সেদিকে এগিয়ে নেওয়া। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান, অথবা এটাও জানাতে পারেন এর বাইরে ইন্টারিম গভর্নমেন্টকে আপনি আর কোথায় কোথায় ব্যর্থ দেখতে পাচ্ছেন অথবা কি কি ইন্টারিম গভর্নমেন্টের করা উচিত সেগুলো নিয়ে যদি আপনি জানান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। যদিও এই নিয়ে আমি আবার নেক্সট ভিডিও করতে যাচ্ছি, সো আপনার যে কোনো মতামত ওয়েলকাম। চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও, অথবা আপনার যে কোনো মতামত আমার কাছে পাঠানোর জন্য ইমেল করতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।